প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যান্ডেমিক অবস্থায় যে যেখানে আছো, আশা করি ভালো আছো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত স্বাস্থ্য বিধিমালা সর্বদা মেনে চলার চেষ্টা করবে তোমরা। আজ আমি সরকারি ইস্পাহানী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ের উপর আলোচনা করব। ক্লাস কন্ডাক্টিংয়ে আছি আমি নাসরুল আল মামুন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি ইস্পাহানী কলেজ। আজকে আমরা পরিকল্পনার 3টি বিষয় নিয়ে আলোচনা করব। পরিকল্পনা কি, পরিকল্পনা বৈশিষ্ট্যসমূহ এবং পরিকল্পনা প্রণয়নের ধাপ। তো প্রথমে আমরা পরিকল্পনার বিষয়ে আলোচনা করি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ব্যবস্থাপনার যে 7টি কাজ রয়েছে, 7 ফাংশন অফ ম্যানেজমেন্ট, তার মধ্যে পরিকল্পনা প্রথম ও প্রাথমিক কাজ। পরিকল্পনার আলোকেই ব্যবস্থাপনার অন্যান্য যে কার্যাবলীগুলো আছে সেগুলো পরিচালিত হয়, যেমন পরিকল্পনার সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই সমস্ত যতগুলো কার্যাবলী আছে সবগুলো কার্যাবলী পরিকল্পনা আলোকেই বাস্তবায়িত হয়ে থাকে। আর পরিকল্পনাকে যে কোনো একটি কাজের ভিত্তি মানে ফাউন্ডেশন বা বেজ হিসেবে গণ্য করা হয়। একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য নিরূপণ এবং তা যদি অর্জনে কী করতে হবে, কিভাবে করতে হবে, কখন ও কত সময় করতে হবে ইত্যাদি সব প্রশ্নের উত্তরই কিন্তু আমরা পরিকল্পনা থেকেই পেয়ে থাকি। তো আমরা পরিকল্পনা হলো যে কোনো একটি ভবিষ্যতে করণীয় কাজের অগ্রিম রূপরেখা বা নকশা। প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, অর্থাৎ মানে কী করা হবে তার আগাম সিদ্ধান্তই হচ্ছে পরিকল্পনা। প্ল্যানিং ইজ দ্য সিলেকশন অফ অবজেক্টিভস, পলিসিস, প্রসিডিওরস অ্যান্ড প্রোগ্রামস ফ্রম অ্যামং অল্টারনেটিভস। এখানে প্ল্যানিং ইজ দ্য সিলেকশন অফ অবজেক্টিভস মানে উদ্দেশ্য নির্ধারণ, নীতি নির্ধারণ, পদ্ধতি নির্ধারণ এবং প্রোগ্রাম অনেকগুলো বিকল্প থেকে তার অল্টারনেটিভস থেকে বাছাই করা হচ্ছে পরিকল্পনা। আমরা নেক্সটে আরেকটা স্লাইডে দেখতে পাচ্ছি, প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য অবজেক্টিভস টু বি অ্যাচিভড অ্যান্ড সিলেক্টিং দ্য ওয়েস অ্যান্ড মিনস অফ অ্যাচিভিং দ্য প্রিডিসাইড অবজেক্টিভস। অর্থাৎ পরিকল্পনা হলো উদ্দেশ্য নির্ধারণ প্রক্রিয়া। পরিকল্পনা হলো উদ্দেশ্য নির্ধারণ প্রক্রিয়া যা অর্জন করা হবে এবং পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনের উপায় নির্বাচন। প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য অবজেক্টিভস টু বি অ্যাচিভড অ্যান্ড সিলেক্টিং দ্য ওয়েজ অ্যান্ড মিনস অফ অ্যাচিভিং দ্য প্রিডিসাইড অবজেক্টিভস। Planning is an ability to visualize a future process and its result. Planning is an ability to visualize a future process and its result. অর্থাৎ প্ল্যানিং এমন একটি সক্ষমতা যেটা ভিজুয়ালাইজ করে বা মনোচক্ষু দিয়ে দেখে যে ভবিষ্যৎ যে প্রক্রিয়া সেটা এবং তার ফলাফল কী হতে পারে সেটাই। অর্থাৎ ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে পূর্ব নির্ধারিত কাঠামো বা ছক তৈরি করাকে বলা হয় পরিকল্পনা। এখানে পরিকল্পনার একটি চার্ট দেখা যাচ্ছে, মানে একটি চিত্র। এখানে দেখা যাচ্ছে যে একটি ম্যানেজেরিয়াল ফাংশন, প্ল্যানিং ম্যানেজেরিয়াল ফাংশন, গোল ওরিয়েন্টেড লক্ষ্যকেন্দ্রিক, অর্থাৎ পারভেসিভনেস মানে ওটা পরিব্যাপ্তি, কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি। পরিকল্পনা হচ্ছে একটি কন্টিনিউয়াসলি থাকবে, একটা পরিকল্পনা শেষ হওয়ার সাথে সাথে আরেকটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ইন্টেলেকচুয়াল প্রসেস, ফিউচারিস্টিক মানে ভবিষ্যৎমুখী যেটা, ডিসিশন মেকিং, এগুলো হচ্ছে পরিকল্পনার সাথে জড়িত এই সমস্ত বিষয়। আমরা আরেকটি চার্ট দেখতে পাচ্ছি, প্ল্যানিং, হোয়াট টু ডু, হাউ টু ডু অ্যান্ড হোয়েন টু ডু, কী করতে হবে, কিভাবে করতে হবে এবং কখন করতে হবে।
এই সমস্ত সকল প্রশ্নের উত্তরে কিন্তু আমরা পরিকল্পনা থেকেই পেয়ে থাকি। এখানে আরেকটি স্লাইডে অর্থাৎ পরিকল্পনা বিষয়ের উপর সংক্ষেপে কতগুলো ধারণা তোমাদের সামনে তুলে ধরছি। যে পরিকল্পনা একটি চিন্তন মনন প্রক্রিয়া। পরিকল্পনা সবসময় একটা চিন্তাশীল মানে মনস্তাত্ত্বিক কাজ। পরিকল্পনাকে আয়নার সাথে তুলনা করেছেন কোঞ্চ ওডনেল। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে একটি লুকিং গ্লাস, মানে ভবিষ্যৎ দেখা যায় সেখানে। পরিকল্পনা একটি বুদ্ধি সম্পন্ন প্রক্রিয়া, ইন্টেলেকচুয়াল প্রসেস বলে অভিহিত করেছেন রিচ অ্যান্ড কোঞ্চ। অর্থাৎ পরিকল্পনাকে একটি বুদ্ধিদীপ্ত কাজ, যেটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেভেলের অর্থাৎ নীতি নির্ধারক যারা আছে, ম্যানেজেরিয়াল ওয়ার্ক যারা করে তারাই নির্ধারণ করে থাকেন। পরিকল্পনা প্রণয়ন করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পরিকল্পনা প্রণয়নের ভিত্তি হলো পূর্বের তথ্য। একটি ভালো বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে গেলে অবশ্যই পূর্বের তথ্য যাচাই বাছাই করে এবং বাস্তবসম্মত তথ্যের উপর নির্ভর করে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। লক্ষ্য উদ্দেশ্য নির্ণয় এবং তা অর্জনের জন্য করণীয় কাজ নির্ধারণের সঙ্গে পরিকল্পনা জড়িত থাকে। অর্থাৎ পরিকল্পনা সবসময় উদ্দেশ্য কেন্দ্রিক হবে, লক্ষ্য কেন্দ্রিক হবে। প্রথমে একটি লক্ষ্য নির্ধারণ করে তারপর তার আলোকে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এবার আমরা পরিকল্পনা বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে পরিকল্পনা একটি চিন্তন প্রক্রিয়া এবং এটি সবসময় ভবিষ্যৎ নির্ভর। হ্যাঁ, সংজ্ঞা থেকে আমরা পরিকল্পনার কতগুলো বৈশিষ্ট্য আমরা জেনেছি। সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা সেখান থেকে কিছু বৈশিষ্ট্য এবং পরিকল্পনা সামগ্রিক কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বলতে পারি পরিকল্পনা হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রিক, গোল ওরিয়েন্টেড। হ্যাঁ, পরিকল্পনা সবসময় উদ্দেশ্যমুখী হবে। হ্যাঁ, আমাদের স্বল্পকালীন, দীর্ঘকালীন বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে। উৎপাদন, অর্থায়ন, উচ্চ, মধ্য, নিম্ন, আঞ্চলিক, বিভাগীয় বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একটি পরিকল্পনা বাস্তবায়ন বা পরিকল্পনা তৈরি করতে হয় উদ্দেশ্যকে কেন্দ্র করেই। প্রাথমিক কাজ, প্রাইমারি ওয়ার্ক। যে কোনো ব্যবস্থাপকীয় কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। আমরা আগে জানি যে ম্যানেজেরিয়াল যে 7টি কাজ রয়েছে সেটা প্রথম এবং প্রাথমিক কাজই হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনার উপর ভিত্তি করেই অন্যান্য যে কোনো কাজ সম্পাদিত হয়। নেক্সট হচ্ছে আমরা ভবিষ্যৎমুখিতা মানে ফিউচার ওরিয়েন্টেশন। ভবিষ্যৎমুখিতা, যেহেতু পরিকল্পনা একটি মনস্তাত্ত্বিক বিষয় এবং ভবিষ্যৎ কার্য সম্পাদনের জন্য করা হয়, কখন, কে, কেন, কিভাবে করবে, কার দ্বারা সম্পাদন হবে, এ সমস্ত সকল প্রশ্নের উত্তর কিন্তু পরিকল্পনা থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ ভবিষ্যতে কিভাবে সম্পাদন হবে, কার দ্বারা সম্পাদন হবে, এগুলো পরিকল্পনা থেকেই এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি যে পরিকল্পনা সবসময় একটি ভবিষ্যৎমুখী। অনুমান ও তথ্য নির্ভর, অ্যাজাম্পশন অ্যান্ড ইনফরমেটিভ। হ্যাঁ, পরিকল্পনা যত তথ্য নির্ভর হবে ততই তার সফলতার হার বাড়বে, তত বেশি সফল হবে। আমরা জানি যতই পরিকল্পনা অনুমান নির্ভর হোক না কেন, যেহেতু ভবিষ্যতের কাজ, সুতরাং সেই অনুমানটা বা ভবিষ্যতের কাজটা বাস্তব তথ্যের আলোকেই করতে হবে। যদিও চিন্তন প্রক্রিয়ার সাথে জড়িত, তো অনুমানের সাথে জড়িত, তবু অনুমানটা বাস্তবায়ন করতে হলে, একটা পরিকল্পনা তৈরি করতে হলে অবশ্যই চেষ্টা তথ্য নির্ভরশীল হতে হবে। চিন্তন প্রক্রিয়া, থিঙ্কিং প্রসেস। হ্যাঁ, চিন্তন ক্ষমতার যার যত বেশি বা চিন্তন দক্ষতার সাথে জড়িত, যেহেতু যার চিন্তন দক্ষতা যত বেশি সে ভালো পরিকল্পনা তৈরি করতে পারে। আমরা জানি যে তথ্যের আলোকে, আমরা এর আগের যে পয়েন্টটা সেটা পড়েছি, অনুমান ও তথ্য নির্ভর, তথ্যের আলোকে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সুতরাং তথ্য বাস্তবসম্মত হবে, তত বেশি সফলতার সাথে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। যদিও আমরা জানি যে পরিকল্পনার চিন্তন প্রক্রিয়ার সাথে জড়িত, অনেক সময় পরিকল্পনা ভবিষ্যতের সিদ্ধান্ত যেহেতু নিতে হবে, এটি যেহেতু ভবিষ্যতের কাজ, সুতরাং এটা চিন্তাশীল বা একটা মননশীল কাজ, মানে চিন্তার সাথে জড়িত থাকে। যে যত বেশি ভবিষ্যৎটাকে দেখতে পারবে তত বেশি ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। নির্দিষ্ট সময়কাল, স্পেসিফিক পিরিয়ড।
পরিকল্পনা আমরা জানি যে দীর্ঘ সময়ের জন্য হতে পারে, স্বল্প সময়ের হতে পারে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য হবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে অবশ্যই পরিকল্পনা। অনন্তকালের জন্য কোনো পরিকল্পনা হবে না। হ্যাঁ, নির্দিষ্ট টাইমের জন্যই পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। নিরবচ্ছিন্নতা, কন্টিনিউটি, পরিকল্পনা অবশ্যই নিরবচ্ছিন্ন হতে হবে। মানে একটি পরিকল্পনা শেষ হওয়ার সাথে সাথে আরেকটি পরিকল্পনা তৈরি করতে হবে। যে কোনো প্রতিষ্ঠান একটি পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পরিকল্পনা প্রণয়ন করে থাকে। ব্যাপকতা, স্কোপ, হ্যাঁ, পরিকল্পনার ব্যাপ্তি সর্বস্তরে। আমরা জানি যে ব্যবস্থাপনার যে স্তর থাকে, উচ্চ, মধ্য, নিম্ন স্তর এবং সর্বস্তরেই কিন্তু পরিকল্পনা থাকে। এবং একটি মৌলিক পরিকল্পনার জন্য অনেকগুলো সহায়ক পরিকল্পনা তৈরি করা হয়ে থাকে। পরিবর্তনশীলতা, চেঞ্জেবল, হ্যাঁ, যেহেতু ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করা হয়ে থাকে, সুতরাং ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। যে কোনো সময় পরিকল্পনা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, এটা পরিকল্পনা অনেকগুলো অল্টারনেটিভ তৈরি করে রাখতে হয় যাতে একটি পরিকল্পনা সফল না হলে আর অন্য একটি পরিকল্পনা বাস্তবায়ন করানো যায়। সৃজনশীল কাজ, ক্রিয়েটিভ জব, হ্যাঁ, পরিকল্পনা অবশ্যই নতুন পরিকল্পনা তৈরি করে নতুন প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হয়। দেখা গেছে একটি পরিকল্পনা যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে সেটি সহজে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, সেই পরিকল্পনাটা পরিবর্তন করে নতুন মানে প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকার জন্য নতুন নতুন পরিকল্পনা প্রণয়ন করতে হয়। হ্যাঁ, বাজারজাতকরণের পরিকল্পনা, কীভাবে নতুন যন্ত্রপাতি ব্যবহার করা যায় ইত্যাদি বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়। সুতরাং পরিকল্পনা একটি অবশ্যই সৃজনশীল কাজ, যেটা নতুন নতুন পরিকল্পনা পণ্যের নতুন নতুন পরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য দেখা গেছে সফলতা নিয়ে আসতে পারে। এবং যে কোনো প্রতিষ্ঠান, আমরা অনেক সময় দেখা গেছি ব্যবসা প্রতিষ্ঠান নতুনভাবে তার কর্মী বাহিনী, তার বাজারজাতকরণ পদ্ধতি, বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকে। সুতরাং এটি একটি সৃজনশীল কাজ। তো এই হলো পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো। নেক্সটে আমরা পরিকল্পনা প্রণয়নের ধাপ এ নিয়ে আলোচনা করব। পরিকল্পনা প্রণয়নের ধাপ। আমরা জানি যে ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠানেই পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। এক এক প্রতিষ্ঠানের পরিকল্পনা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। এবং উচ্চস্তর সব ধরনের পরিকল্পনা প্রণয়নে কিছু মৌলিক পদক্ষেপ অনুসরণ করতে হয়। উচ্চ, নিম্ন, মধ্য সব স্তরেই কিন্তু পরিকল্পনা থাকতে পারে। তবে পরিকল্পনা যে ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হোক না কেন, তার কিছু মৌলিক পদক্ষেপ কিন্তু অনুসরণ করতে হয়। আমরা পরিকল্পনা প্রণয়নের একটি সাধারণ মৌলিক পদক্ষেপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, এখানে যে প্রণয়নের ধাপগুলো আছে, এটা সচরাচর এই ধাপগুলোই অনুসরণ করা হয়ে থাকে। সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হওয়া। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হওয়া। হ্যাঁ, আমরা জানি যে পরিকল্পনা যেহেতু ভবিষ্যৎ নির্ভর, তো একটা প্রতিষ্ঠানের কী কী সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, সেই সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হতে হবে। যেমন প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কী কী স্ট্রেংথ আছে, কী কী উইকনেস আছে, কী কী অপরচুনিটি আছে, কী কী থ্রেটস আছে, এবং আভ্যন্তরীণ এবং বাহ্যিক যাই হোক না কেন, এই সুযোগ সুবিধা বা হুমকি বা দুর্বলতা, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে প্রথমেই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে, এবং সুযোগ সুবিধাগুলোকে যাতে যথাযথভাবে কাজে লাগানো যায়। আমরা যদি উদ্দেশ্য ধরি যে প্রতিষ্ঠানের 10% বা 20% উৎপাদন বৃদ্ধি করা, তো সেই উদ্দেশ্যের আলোকে প্রতিষ্ঠানের কী কী সুযোগ সুবিধা থাকতে পারে, এই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে সচেতন হতে হবে। উদ্দেশ্য সুস্পষ্টকরণ। একটি প্রতিষ্ঠানের যে মৌলিক উদ্দেশ্যটা থাকে, সেই উদ্দেশ্যটা সুস্পষ্ট হতে হবে, কারণ এই মৌলিক উদ্দেশ্যের আলোকে প্রতিষ্ঠানের অন্যান্য স্তর যেগুলো আছে বা বিভাগ উপবিভাগ আছে, সেই বিভাগ উপবিভাগে ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্যের আলোকে অন্যান্য স্তরগুলোকে অন্যান্য কাজগুলো বাস্তবায়ন করা হয়ে থাকে। সুতরাং উদ্দেশ্যটা অবশ্যই সুস্পষ্ট হতে হবে, স্বল্পকালীন হোক দীর্ঘকালীন হোক যেটাই হোক সুস্পষ্ট। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ,
যে উদ্দেশ্য প্রণয়ন করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠানের যে তথ্য আছে সেই তথ্যগুলো এই রিলেটেড বা প্রাসঙ্গিক তথ্যগুলো সংগ্রহ করতে হবে এবং এগুলা বাছাই বিশ্লেষণ করতে হবে। এই তথ্যের আলোকেই কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সুতরাং পরিকল্পনা প্রণয়নের ৩য় নম্বর ধাপে রয়েছে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ এবং যথাযথ তথ্য সংগ্রহ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে তথ্যগুলো। পরিকল্পনা অঙ্গন প্রতিষ্ঠা। হ্যাঁ, পরিকল্পনা অঙ্গন কি? অঙ্গন হচ্ছে পরিকল্পনার বাস্তবায়নকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে ব্যবসা পরিবেশের যে সকল উপাদান রয়েছে, অভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিক হতে পারে। এই উপাদানসমূহের সমষ্টি হলো পরিকল্পনার অঙ্গন। অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এরকম যে অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের যে উপাদান, এগুলো হচ্ছে পরিকল্পনার অঙ্গন। তো পরিকল্পনা অঙ্গন নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে যে পরিকল্পনা অঙ্গনটা কতটুকু বা পরিকল্পনা অঙ্গন কেমন। নেক্সট হচ্ছে আমরা সম্ভাব্য সকল বিকল্প কর্মপন্থা চিহ্নিতকরণ। সম্ভাব্য সকল বিকল্প কর্মপন্থা চিহ্নিতকরণ। হ্যাঁ, আমরা জানি যে পরিকল্পনার আমরা একটি প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য নির্ধারণ করা হয়ে থাকে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা পরিকল্পনা প্রণয়ন করে থাকি বা প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে সম্ভাব্য সকল বিকল্প কর্মপন্থা চিহ্নিত করতে হবে। হ্যাঁ, একটি যেমন আমরা স্বল্পমূল্যে শ্রমিক নিতে পারি, কাঁচামাল সংগ্রহ করতে পারি, হ্যাঁ, স্বল্পমূল্যে কাঁচামাল মজুত করে রাখতে পারি। হ্যাঁ, এই সমস্ত বিকল্পগুলো আমরা চিহ্নিত করবো যে আমাদের বিকল্পগুলো কী কী আছে। হ্যাঁ, প্রযুক্তির ব্যবহার করতে পারি সেক্ষেত্রে। হ্যাঁ, যত বেশি হবে বিকল্প, যত বেশি হবে তত বেশি কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। নেক্সট হচ্ছে আমরা সহায়ক পরিকল্পনা প্রণয়ন। সহায়ক পরিকল্পনা বিকল্পসমূহ মূল্যায়ন ও নির্বাচন। 6 নম্বর ধাপে আছে বিকল্পসমূহ মূল্যায়ন ও নির্বাচন। হ্যাঁ, বিকল্পসমূহ মূল্যায়ন করতে হবে যে একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আমাদের যেমন আমরা ধরেছি যে 10% উৎপাদন বৃদ্ধি করতে হবে। এখন 10% উৎপাদন বৃদ্ধি আমরা কিভাবে করতে পারি? যে উৎপাদন আমরা অতিরিক্ত শ্রমিক নিতে পারি। হ্যাঁ, আর অতিরিক্ত শ্রমিক না নিয়ে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে অথবা নতুন প্রযুক্তি ক্রয় করে আমরা বিভিন্নভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারি। এখন এই যে বিকল্পগুলো আমরা চিহ্নিত করলাম, কর্মপন্থা চিহ্নিত করলাম, এই বিকল্পসমূহকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করবো এবং নির্বাচন কোন বিকল্পটা আমাদের কাজে লাগতে পারে। সহায়ক পরিকল্পনা প্রণয়ন। হ্যাঁ, সহায়ক পরিকল্পনা আমাদের যে মৌলিক পরিকল্পনা, যে প্রধান পরিকল্পনা তৈরি করি সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানের বিভাগ উপবিভাগে কিছু কিছু মৌলিক পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে, কিছু সহায়ক পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে যাতে এই মৌলিক পরিকল্পনাকে বাস্তবায়ন করা যায়। উচ্চ, মধ্য, নিম্ন বা বিভাগ উপবিভাগে ছোট ছোট সহায়ক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়ে থাকে, তৈরি করা হয়ে থাকে। কার্যক্রমের সময় ও অনুক্রম নির্ধারণ। আসলে কাজটা পরিকল্পনা অনেক ধরনের, আমরা জানি যে অনেক সময় অনেক অঙ্গন সম্পৃক্ত থাকে, কোনটি আগে এবং কোনটি পরে হবে। হ্যাঁ, এখন পরিকল্পনার কোন কাজটা আগে করতে হবে এবং একটি কত সময়ের জন্য পরিকল্পনা হবে, একটার পরে আরেকটা। যেমন আমাদের যে অনেকগুলো পরিকল্পনার আলোকে যে কাজগুলো পরিচালনা করা হবে সেই কাজগুলোকে কত সময়ের জন্য করা হবে, কোন কাজটা আগে করা হবে, এইগুলা নির্ধারণ করতে হবে। কার্যক্রম সময় অনুক্রম এবং ধাপ, একটা সিকোয়েন্স থাকবে যে কোনটার পর কোন কাজটা করা হবে। এবং পরিকল্পনার প্রয়োগ, সর্বশেষ হচ্ছে আমরা পরিকল্পনার প্রয়োগ। হ্যাঁ, এবার পরিকল্পনাটিকে আমরা পরীক্ষামূলক প্রয়োগ করতে পারি বা কাজের জন্য চূড়ান্তভাবে প্রয়োগ করতে পারি। তবে আমরা দেখে নিতে পারি পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে যে আসলে পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করা যাবে। সর্বশেষ ধাপ হচ্ছে আমরা যে পরিকল্পনা প্রণয়ন করলাম সেই পরিকল্পনাটাকে যাতে পরীক্ষামূলকভাবে অথবা বাস্তবসম্মতভাবে এটাকে যথাযথভাবে প্রয়োগ করা যায়।